ছাত্ররা আশা করি তোমরা ভালো আছো। আমার চ্যানেল ইউস্টাডি ফিজিক্সে তোমাদের স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে একটা ক্যাপাসিটরের মধ্যে যদি কোনো একটা ডাইইলেকট্রিক স্ল্যাবকে ইনসার্ট করে দেওয়া হয় তাহলে ডাইইলেকট্রিক স্ল্যাবটার উপরে কত ফোর্স কাজ করবে। ঠিক আছে, উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ফোর্স exerting on a dielectric slab which is inserted between the gap of a parallel plate capacitor. তো এসো আমরা আলোচনা শুরু করি। তো স্টুডেন্টস, যখনই আমরা এই দুটো প্যারালাল প্লেট ক্যাপাসিটরের এই মাঝখানে কোনো একটা স্পেসে যখনই আমরা এই ডাইইলেকট্রিকটা ইনসার্টেড করব তখন কী হবে, ডাইইলেকট্রিকে কিছু পরিমাণ ইনডিউস চার্জ চলে আসবে। দেখো এখানে নেগেটিভ চার্জ আর ইনডিউসড হয়েছে, সে এই নেগেটিভ চার্জগুলো এই পজিটিভ চার্জ দিয়ে অ্যাট্রাক্টেড হবে, আর এইখানকার যে পজিটিভ চার্জগুলো সেই পজিটিভ চার্জগুলো নেগেটিভ চার্জ দিয়ে অ্যাট্রাক্টেড হবে। এর ফলে একটা রেজাল্টেন্ট ফোর্সের জন্য রেজাল্টেন্ট ফোর্সটা কোন দিকে কাজ করবে, এই দিকে কাজ করবে, বুঝতেই পারছো, এইদিকে ফোর্স কাজ করবে। এই দুটো ফোর্সের যে রেজাল্টেন্ট সেই রেজাল্টেন্ট জন্য তার দিকে ফোর্সটা ঠিক এই দিকে কাজ করে যাবে। তো জিনিসটা কিন্তু ফোর্স দ্বারা অ্যাক্টেড হবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এই ফোর্সের জন্য এই স্ল্যাবটা আস্তে আস্তে এই ক্যাপাসিটরের মধ্যে যে গ্যাপটা রয়েছে তার মধ্যে নিজে থেকে ইনসার্টেড হবে। তো আমাদের এখন আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই ফোর্সটাকে ক্যালকুলেট করা। তো ফোর্সকে তোমরা কিভাবে ক্যালকুলেট করবে? দেখো, এই ফোর্সটাকে ডাইরেক্টলি ক্যালকুলেট করার থেকে আমরা একটা ইনডাইরেক্ট উপায়ে এটার ক্যালকুলেশন করব। কীরকম? আমরা করব কি, ঠিক এই অবস্থায় ক্যাপাসিটরটার কতটা এনার্জি সেটা ক্যালকুলেট করব। সেই এনার্জিটাকে আমরা ডিসপ্লেসমেন্টের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। ডিসপ্লেসমেন্ট বলতে বোঝাচ্ছে, আমি মনে করছি ক্যাপাসিটরটা এখানে এক্স লেন্থ ইনসার্টেড হয়েছে এবং এখানে আর এল মাইনাস এক্স লেন্থ ইনসার্টেড হতে বাকি আছে। আমি এল মানে ধরে নিচ্ছি এই টোটাল লেন্থটা, এই ক্যাপাসিটার প্লেটের টোটাল লেন্থকে আমি এল ধরে নিচ্ছি। আর আমরা ক্যাপাসিটারের প্লেটটা যে কতটা চওড়া বা কতটা ব্রেথ, সেই ব্রেথটাকে আমরা বি ধরে নিচ্ছি, সেই ব্রেথটাকে আমরা বি ধরে নিচ্ছি। ঠিক আছে, তা ব্রেথটা হচ্ছে ক্যাপাসিটার প্লেটের ব্রেথ মানে বি। এবার আমরা ক্যালকুলেশনে আসি যে কত এটা টোটাল ক্যাপাসিটি কত হবে। তো দেখতেই পাচ্ছ এই ক্যাপাসিটিটা দুটো পার্টে ডিভাইডেড হচ্ছে, দুটো, একটা এই পার্ট যে পার্টে ক্যাপাসিটরের মধ্যে ডাইইলেকট্রিকটা ইনসার্টেড হয়েছে, আরেকটা পার্ট রয়েছে যেখানে ডাইইলেকট্রিকটা ইনসার্টেড নেই। তো এই দুটো পার্ট কিন্তু সেম পোটেনশিয়ালের মধ্যে আছে, তাই এই পার্টের ক্যাপাসিটি আর এই পার্টের ক্যাপাসিটি, লেফট সাইডের ইনসার্টেড পোর্শনের ক্যাপাসিটি আর রাইট সাইডের নন ইনসার্টেড পোর্শনের ক্যাপাসিটি, এরা কিন্তু প্যারালাল কম্বিনেশনে রয়েছে, সিন্স দে আর কানেক্টেড ইন সেম পোটেনশিয়াল ডিফারেন্সেস। ওকে, তো আমরা দেখি যে এদের ক্যাপাসিটি কত করে। তো বাঁ দিকে যে ইনসার্টেড পোর্শনটা রয়েছে তার ক্যাপাসিটিকে যদি C1 দিয়ে ডিনোট করি তাহলে C1 ইজ ইকুয়াল টু আসবে, আমরা জানি এপসাইলন নট কে, এবং এরিয়া আসবে, এরিয়া কত, এরিয়া হচ্ছে বি ইন্টু এক্স। বি মানে কতটা ব্রেথ, এই প্লেটটার কতটা চওড়া, আর এক্স মানে হচ্ছে এই এতটা ইনসার্টেড হয়েছে। বি মানে হচ্ছে এইটা প্লেটটা, তো এই প্লেটের এইখান থেকে এতটা, এইখান থেকে এতটা হচ্ছে বি, আর এক্স কোনটা, এক্স হচ্ছে এইটা এক্স ইন্টু বি। তো এইখানকার যে তলার এরিয়াটা কিন্তু ক্যালকুলেট হয়ে চলে আসছে, বি এক্স বাই বি, ডিটা হচ্ছে এই ডিস্টেন্স বিটুইন দ্য প্লেট। আর এই ডান দিকে যে পোর্শনটা রয়েছে সেইটার ক্যাপাসিটিকে আমরা C2 ধরছি। C2 কত আসবে, C2 ইজ ইকুয়াল টু আসছে এপসাইলন নট বি। এবারে কিন্তু এখানে দেখা যাচ্ছে লেন্থটা হচ্ছে এল মাইনাস এক্স আর ওখানে হচ্ছে বি এল মাইনাস এক্স, তাহলে 0 হয়ে গেল, বি ইন্টু এল মাইনাস এক্স করে নিলাম আমরা, বাই এখানে আসবে ডি। এখানে কিন্তু কেটা আসবে না, কারণ কে এর ভ্যালু এই পোর্শনটায় 1, কারণ এখানে কোনো ডাইইলেকট্রিক স্ল্যাব ইনসার্টেড নেই, এখানে এআর রয়েছে, এআরের কে মানে এআরের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট 1 হয়। যাই হোক, যেহেতু এরা একই পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে আছে, এরা দুটো ক্যাপাসিটি প্যারালাল প্লেট দুটো ক্যাপাসিটার, এরা কিন্তু প্যারালাল কম্বিনেশন ক্রিয়েট করেছে। তাহলে এখানে যদি নেট ক্যাপাসিটি কত হবে, সি ইজ ইকুয়াল টু আসবে C1 প্লাস C2। এই দুটোকে যদি যোগ করে দাও, অ্যাড করে দাও, এই দুটোকে অ্যাড করলে তোমরা পাবে এপসাইলন নট বি বাই ডি। ওকে, আর ইন দ্য প্যারেন্থেসিস তোমরা পাবে কে এক্স প্লাস এল মাইনাস এক্স। তাহলে এলটাকে আলাদা করে লিখি, এখানে আমি এক্সটাকে কমন নিই, তাহলে আসবে কে মাইনাস 1। তো এই হচ্ছে আমাদের
ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটি অফ দিস সিস্টেম। এইবারে যখনই আমরা এইটাকে ছেড়ে দেব তখন কী হবে, এই ফোর্সের জন্য দেখতে পেলে এই পজিটিভ নেগেটিভ নেগেটিভ পজিটিভ এদের মধ্যে যে অ্যাট্রাক্টিং ফোর্স, সেই ফোর্সের রেজাল্টের জন্য এই স্ল্যাবটা কিন্তু এই ক্যাপাসিটরের গ্যাপের মধ্যে নিজে থেকে ইনসার্টেড হবে। তো সেই ইনসার্শনটাকে যদি আমি আটকাতে যাই তাহলে আমাকে ফোর্স এটাকে আটকে রাখতে হবে। ওকে, তাহলে কী হবে, যখনই এটা এগিয়ে যাবে ফলে এর ক্যাপাসিটিটা রাইজ করবে। ক্যাপাসিটি রাইজ করলেই কী হবে, একই পোটেনশিয়াল ডিফারেন্সে যেহেতু আছে কিন্তু ক্যাপাসিটি রাইজ করে যাচ্ছে, তাহলে কী হবে, পোটেনশিয়াল ডিফারেন্সটাকে তো মেনটেন রাখতে হবে, তার জন্য কিছু পরিমাণ চার্জও এইখানে চলে আসবে, এই প্যারালাল প্লেটে কিছু পরিমাণ চার্জও চলে আসবে, যাতে করে আমাদের এই সিট ইনসার্ট করার জন্য যতটা ক্যাপাসিটি রাইজ করে গেছে তার জন্য সেই চার্জটা চলে এসে সেই পোটেনশিয়াল ডিফারেন্সটাকে যেন সেম রাখতে পারে, কারণ এই দুটো প্লেট একই পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে আসে। যাই হোক, তাহলে আমাদের এনার্জি ক্যালকুলেশনের কথা ছিল। এনার্জি ক্যালকুলেশন আমরা কী করে করবো, আমরা জানি এনার্জি ইউ ইজ ইকুয়াল টু হাফ সি ইন্টু ভি স্কোয়ার। তো এখানে দেখতে পাচ্ছ এই সিস্টেমে যদি আমরা ডিইউ ডিএক্স করি, ডিএক্স মানে এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটার সাথে এনার্জি বা পোটেনশিয়াল এনার্জি কীরকমভাবে রিলেটেড সেটা জানার জন্য আমরা ডিইউ ডিএক্স করছি, কথাভাবে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বলা হয় এটাকে। তো এই ক্যালকুলেশন করতে গেলে এখানে আমরা পেয়ে যাব হাফ ভি স্কোয়ার ডিসি ডিএক্স। ভি স্কোয়ারটা কেন কনস্ট্যান্ট বুঝতেই পারছো, কারণ পোটেনশিয়াল ডিফারেন্স একটাই ব্যাটারির সাথে কানেক্টেড আছে, পোটেনশিয়াল ডিফারেন্সটা কনস্ট্যান্ট থাকবে, কিন্তু এক্সের সাথে সাথে ক্যাপাসিটিটা চেঞ্জ করে যাচ্ছে, তাই আমরা এখানে ডিসি ডিএক্সকে লিখলাম। তো আমাকে করতে হবে কি, এই যে ইকুয়েশনটা পেলে তোমরা এইখান থেকে ডিসি ডিএক্সের ভ্যালুটা এই জায়গায় বসিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে যদি আমরা এ ফিজিক্যাল টু ফোর্স ক্যালকুলেট করি, ফোর্স মানে আমরা জানি যে মাইনাস ডিইউ ডিএক্স, এনার্জির গ্রেডিয়েন্টটাকে ফোর্স বলা হয়, এটা আমরা ক্লাস 11-এই শিখেছি। তো এখানে মাইনাসটাকে আমরা নেগলেক্ট করে দেবো, সরি নেগলেক্ট মানে অ্যাকচুয়ালি আমরা ম্যাগনিটিউড নিয়ে বেশি ইন্টারেস্টেড, তাই মাইনাসটাকে আমি ধরলাম না, মাইনাসটাকে আমি নেগলেক্টই করলাম। যাই হোক, তো তাহলে আমরা কি পাচ্ছি, হাফ ভি স্কোয়ার ডিসি ডিএক্স। আর এখানে যদি তুমি ডিসি ডিএক্স ক্যালকুলেট করো তাহলে দেখো এখানে এটা কনস্ট্যান্ট আছে, এটা 0 হয়ে যাবে, আর এখানে k-1 পড়ে থাকবে। ওকে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি ইপসাইলন 0 বি বাই ডি k-1, এখানে এক্সট্রা ডিফারেন্সিয়েটেড হয়ে 1 হয়ে যাবে। তাহলে ফোর্সের ভ্যালু আমরা কত পেয়ে গেলাম, ফোর্সের ভ্যালু এফ ইজিক্যাল টু পেয়ে গেলাম হাফ ভি স্কোয়ার ইপসাইলন নট বি বাই ডি k-1। তো আমরা ফোর্সের ভ্যালু ক্যালকুলেট করে ফেললাম। এই যে সিস্টেমটা রয়েছে বন্ধুরা, এই সিস্টেমে এটা জিনিস তুমি বুঝতে পারছো কি, একটা জিনিস সেটা হচ্ছে যদি এই স্লিটটাকে আমি ছেড়ে দিই তাহলে এ কিন্তু এইদিকে মুভ করতে করতে ওর ইনার্শিয়ার জন্য ও কিন্তু এই প্লেটটাকে ছাড়িয়ে আবার একটু বেরিয়ে যাবে। তো এদিকে যেই বেরিয়ে যাবে তখন কিন্তু এইখানকার চার্জগুলো ওকে আবার অ্যাট্রাক্ট করে এইদিকে টেনে নেবে। তো কী হবে, এই স্ল্যাবটা একটা টু অ্যান্ড ফ্রো মোশন ক্রিয়েট করবে। তো টু অ্যান্ড ফ্রো মোশন মানে মাথায় অবশ্যই তোমরা বুঝতে পারছো যে আমি কী বলতে চাইছি। টু অ্যান্ড ফ্রো মোশন মানে এবার কিন্তু এটা এসএইচএম ক্রিয়েট করবে। তো এসএইচএম ক্রিয়েট করলে কী হবে, আমাদের কিছু মাপ করে দেবে আমাকে, এসএইচএম ক্রিয়েট করেছে, এখন আমাকে এসএইচএমের টাইম পিরিয়ডটা ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, তো তোমরা ভাবে স্যার কোথা থেকে কোথায় গেল, তাই না, কিছু করার নেই, তোমরা একটু ক্যালকুলেট করে নাও, খুব শক্ত নয় এটা কীভাবে ক্যালকুলেট করবো দেখে নাও। এখানে খালি ফোর্সের ভ্যালুটা তোমরা একটু মনে রাখো। আচ্ছা, আমি এখানে ফোর্সের ভ্যালুটা লিখে রাখছি, বক্স করে রাখছি। ঠিক আছে, এবার আমরা দেখছি যে এটাকে যদি রিলিজ করে দিই তাহলে তো এটা নিজে থেকে এদিকে চলে যাচ্ছে, তো যেতে এখানে গিয়ে তার থেমে যাবে না, এতটা যাওয়ার পর সে আবার ইনার্শিয়ার জন্য বেরিয়ে যাবে। তো বেরিয়ে গিয়ে আবার যখন বেরিয়ে এপাশে এই প্লাসে এই স্ল্যাবটা যখন এপাশে বেরিয়ে আসবে তখন এইদিকে চার্জগুলোকে আবার অ্যাট্রাক্ট করবে, ফলে চার্জ এই স্ল্যাবটা আবার এদিকে ঢুকবে। তো এই ব্যাপারটা চলতেই থাকবে, তার জন্য এটা একটা সরল দোলগতি বা সিম্পল হারমোনিক মোশন তৈরি করবে। যাই হোক, সেই সিম্পল হারমোনিক মোশনের কত টাইম পিরিয়ড সেটা এখন আমরা ক্যালকুলেট করবো। দেখো বন্ধুরা, তো এটা যখনই এই পাশ থেকে এসে এতটা যাবে, মানে এইখান থেকে এই স্ল্যাবটা যখন পুরোটা ইনসার্ট হবে, এই অবস্থা থেকে পুরোটা ইনসার্ট হতে কত টাইম লাগে সেটা ক্যালকুলেট করি আমরা। তো মনে করলাম সেই টাইমটা হচ্ছে টি, তাহলে টি টাইমে এল মাইনাস এক্স ডিস্টেন্স যাবে। তাহলে আমরা এখানে এস ইজিক্যাল টু হাফ এটি স্কোয়ার ফর্মুলাটা ইউজ করতে চলেছি। এক্সের জায়গায় বসাবো এল মাইনাস এক্স, ওকে, হাফ
এ মানে কি, এ মানে এই ফোর্সকে যদি মাস দিয়ে ডিভাইড করে দিই তাহলে সেইটা হচ্ছে অ্যাক্সিলারেশনের ভ্যালু। তাহলে এর জায়গায় আমি বসিয়ে দিচ্ছি ভ্যালুটা, হাফ ভি স্কোয়ার এপসাইলন বি বাই ডি কে মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা হচ্ছে ফোর্সের ভ্যালু বসিয়ে দিলাম, তাকে মাস দিয়ে ডিভাইড করতে হবে, এই স্ল্যাবের মাস দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে এটা অ্যাক্সিলারেশন বেরিয়ে গেল ইন্টু টি স্কোয়ার। তো এই হচ্ছে আমাদের ইকুয়েশন। এখান থেকে টিটা ক্যালকুলেট করে নিচ্ছি, টি ইজ ইকুয়াল টু আসছে। তো এই হচ্ছে আমাদের টাইম পিরিয়ডটা। এই টিটাকে আমরা কী করবো, 4 দিয়ে গুণ করে দেবো, তাহলে টোটাল টাইম পিরিয়ড আসবে। টিটাকে কেন 4 দিয়ে গুণ করছি তাহলে দেখো একটু খেয়াল করে, এই স্ল্যাবটা যখনই এখান থেকে এখানে ইনসার্ট হবে তখন টাইম লাগবে টি, তারপরে আবার যখন এদিকে বেরিয়ে আসবে তখন আবার টাইম লাগলো টি, তাহলে কত হলো 2t। ঠিক টি থেকে আবার যখন এখানে ঢুকলো তাহলে 3t, টি থেকে আবার এখানে চলে গেলো 4t। তাহলে এই পজিশন থেকে এইদিকে হয়ে আবার এদিকে আসতে টোটাল একটা ভাইব্রেশন কমপ্লিট করতে গেলে দেখা যাচ্ছে যে টাইমটা লাগবে সেটা হচ্ছে 4 × t। তাহলে 4 × t হচ্ছে আমাদের টাইম পিরিয়ড। তো টাইম পিরিয়ড t ইকুয়াল টু আসছে 4 × স্মল t। 4 × স্মল t মানে এইটার সাথে 4 গুণ করে দাও তাহলেই হবে। তাহলে 4 × 4 L minus x dm epsilon naught b v square k minus 1 প্লাস এটা রুট ওভার। ওকে, তো এই হচ্ছে আমাদের এই সিস্টেমটা যদি SHM করে তাহলে তার টাইম পিরিয়ড। তো ছাত্ররা আশা করি বুঝতে পারলে কীভাবে আমরা এই সিস্টেমটার SHM যদি ক্রিয়েট মানে SHM যদি এক্সিকিউট করে তাহলে তার কত টাইম পিরিয়ড হবে ক্যালকুলেট করলাম। খুব একটা সিম্পল প্রসিডিওর, তোমরা ভয় পেও না, প্রসিডিওরটা একদম সিম্পল, জাস্ট ওই টাইমটুকু বার করে এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়েছে। যাক, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে এই ক্যালকুলেশনটা। তো এবারে আমরা যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে গিয়ে এই যে ক্যাপাসিটারটা রয়েছে না, এই ক্যাপাসিটারটা তো কানেক্টেড রয়েছে ব্যাটারির সাথে, তাই না? তো আমরা যদি এরকম করি যে চার্জ করলাম ক্যাপাসিটারটাকে, ব্যাটারি দিয়ে চার্জ করলাম, চার্জ করার পর করলাম কি, আমি ওই মেটেরিয়ালটা খানিকটা ইনসার্ট করে আমি ব্যাটারিটাকে খুলে দিলাম, তাহলে কী হবে? তাহলে ব্যাটারি যদি খুলেই দিই তাহলে এই জিনিসটা যখন এই চার্জগুলোর জন্য অ্যাট্রাক্ট হয়ে ভিতরে ঢুকবে, এর ক্যাপাসিটি তো রাইজ করে যাবে। ক্যাপাসিটি রাইজ করে গেছে কিন্তু ব্যাটারিটা ডিসকানেক্ট করা আছে। ব্যাটারি ডিসকানেক্ট করার জন্য কী হবে, এখানে কিন্তু চার্জ আসতে পারবে না, তাই না? তাহলে কী হবে, এদিকে চার্জ আসতে পারছে না, এদিকে কিন্তু ক্যাপাসিটিটা রাইজ করে যাচ্ছে, তাহলে কী হবে, তাহলে এর পোটেনশিয়ালটা ড্রপ করে যাবে। ওকে, তো আমাদের এখন যেটা ক্যালকুলেট করতে আমরা চাইবো আর কি, ক্যালকুলেট করতে চলেছি, কী ক্যালকুলেট করতে চলেছি, আমরা চলেছি যে এইখানে ব্যাটারি ডিসকানেক্টেড অবস্থায় যদি এটা থাকে এখানে, তাহলে এটার উপর টোটাল কত ফোর্স এক্সার্টেড হবে। তো এখন এটা যেটা ক্যালকুলেট করেছি, এটা ব্যাটারিটা কানেক্টেড রয়েছে। তো এবার আমরা যেটা ক্যালকুলেট করতে চলেছি সেখানে ব্যাটারিটা কিন্তু ডিসকানেক্ট থাকবে। ঠিক আছে, তো দেখা যাক বন্ধুরা কী হয়। স্টুডেন্ট দেখো, যদি আমি ব্যাটারিটা ডিসকানেক্ট করে দিই তাহলে কী হবে, পোটেনশিয়াল কিন্তু এর চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হবে না, ব্যাটারি থেকে চার্জ তো আর এখানে এসে যুক্ত পারবে না, কিন্তু এখানে ক্যাপাসিটি রাইজ করে যাচ্ছে। ক্যাপাসিটি রাইজ করার জন্য পোটেনশিয়াল ফল করে যাবে। তাহলে কোনটা ফিক্স থাকবে? ফিক্স থাকবে এটার মধ্যে থাকা চার্জটা কিন্তু ফিক্স হবে। তাহলে এখন আমরা এনার্জির এক্সপ্রেশনে ইউ ইজ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ারটা লিখবো না। কেন লিখবো না? তার কারণ এখানে পোটেনশিয়ালটা তো ফিক্স থাকছে না। তো এই ইকুয়েশন লিখে যদি ডিফারেন্সিয়েট করতে যাই খুব বিপদে পড়তে হবে, কারণ সেখানে ভিটা আউট এক্সের সাথে সাথে চেঞ্জ করে যাবে। তো সেই বিপদ থেকে মুক্ত পাওয়ার জন্য আমরা এমন একটা ইকুয়েশন লিখবো, আমরা লিখবো হাফ কিউ স্কোয়ার বাই, আমরা এনার্জি যে ফর্মুলাটা জানি সেটা কি, সেটা হচ্ছে গিয়ে কিউ স্কোয়ার বাই 2c। এটা হচ্ছে এনার্জি ফর্মুলা। এখানে যদি ডিউ ডিএক্স করি তাহলে একটা জায়গায় এখানে খালি মাত্র সিটাই ভেরিয়েবল আছে, ক্যাপাসিটিটা ভ্যারি করবে এইটা ইনসার্ট হওয়ার জন্য, কিউটা কিন্তু আর এখানে ভ্যারি করবে না। তাহলে আগের তুলনায় এইটাকে এক্সের ডিফারেন্সিয়েট করা কিন্তু অনেক সহজ হয়ে যাচ্ছে, তাই নয় কি? তো দেখো বন্ধুরা, আমরা ডিউ ডিএক্স ক্যালকুলেট করলাম। ডিউ ডিএক্স করলে পরে এখানে যদি এটাকে যদি ইউ লিখলাম, ইউ ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই 2c, সেখানে আমরা ডিউ ডিএক্স যখনই ক্যালকুলেট করছি কিউ স্কোয়ারটা তো কনস্ট্যান্ট আছে, 2টা চলে এলো, এখানে সিটা কী হবে 1/c স্কোয়ার মাইনাস 1/c স্কোয়ার ডিসি ডিএক্স। তো আমরা মাইনাস 1/c স্কোয়ার মাইনাসটা মাইনাসে জায়গায় গেলাম, 1/c স্কোয়ারের ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম। এই দেখো সি এর ভ্যালুটা এখানে বসিয়ে দিচ্ছি, সি স্কোয়ার লিখে দিয়েছি, এটা স্কোয়ার হয়েছে, এটা স্কোয়ার হয়েছে। ওকে, তো তারপর ডিসি ডিএক্স এর ভ্যালু আমরা পেলাম ইপসাইলন 0 বি বাই ডি
এখানে ডিসি ডিএক্স এর ভ্যালু বসিয়ে দিয়েছি, তাহলে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ যে এখানে এই পোর্শনটা ক্যান্সেল আউট করে যাচ্ছে, এটা একটা পড়ে থাকছে এখানে। তো এই হচ্ছে আমাদের ডিউ ডিএক্স। তো মাইনাস এ ফিজিক্যাল টু আমরা জানি মাইনাস ডিউ ডিএক্স, তাহলে এখানে এই মাইনাসটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে কি কিউ স্কোয়ার কে মাইনাস ওয়ান, একটা এখানে উপরে একটা ডি চলে আসবে, নিচে পড়ে থাকবে ইপসাইলন জিরো বি, আচ্ছা এল প্লাস এক্স কে মাইনাস ওয়ান, এই কোয়ান্টিটিটার স্কোয়ার। তো এই হচ্ছে তখন আমাদের ফোর্সের ভ্যালু। তো দেখো আমরা ফোর্সের ভ্যালুটা ক্যালকুলেট করে ফেলেছি, তাহলে এফ ইকুয়াল টু চলে আসছে আমাদের কিউ স্কোয়ার বি কে মাইনাস ওয়ান বাই ইপসাইলন জিরো বি in the parenthesis L into x plus x into k minus 1 whole square। তো এই হচ্ছে আমাদের ফোর্সের ভ্যালু যখন ব্যাটারিটা কানেক্টেড থাকবে না, তখন এই স্ল্যাবটার উপরে এই ক্যাপাসিটারের প্লেট কতটা ফোর্স কাজ করবে বা কতটা ফোর্স কতটা ফোর্স এক্সার্ট করবে, তার ভ্যালুটা আমরা এখানে ক্যালকুলেট করলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে তোমরা। এটা খুবই সিম্পল একটা ক্যালকুলেশন, ব্যাপারটার মধ্যে কিছুই নেই, একটু বড় দেখতে ডেটাটা এসছে আর কিছুই না, বাকিটা কিন্তু খুব ইজি। ঠিক আছে, তো এটা তোমাদের খুব বেশি কাজ করবে কোথায় জানো তো, কম্পিটিটিভ এক্সামে এটা কাজ করবে। যে বলবে যে ব্যাটারি ডিসকানেক্টেড আছে ফোর্স কত, বা ব্যাটারি কানেক্টেড আছে ফোর্স কত স্ল্যাবটার মধ্যে, আর ওই যে করালাম একটু আগে টাইম পিরিয়ড, সেটাও তোমরা একটু খেয়াল রাখবে। তো আশা করি আজকে যে ক্লাসটা নিলাম সেটা তোমাদের পছন্দ হয়েছে। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই বলো, আর যদি না বুঝতে পারো অবশ্যই তাও বলো যে কোথায় বুঝতে পারলে না, কোথায় কোথায় কী অসুবিধা হচ্ছে। তো বন্ধুরা আশা করি তোমরা ভালোই থাকো, আর ফিজিক্সটা একটু ভালো করে মন দিয়ে পড়ো, একটু বুঝে বুঝে পড়ো। ঠিক আছে, আর যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই তোমরা জানাতে পারো, আমার চ্যানেলে ডাইরেক্ট কমেন্ট করতে পারো। আর হ্যাঁ, অবশ্যই যদি তোমাদের এটা সাবজেক্টটা তোমাদের ভালো লাগে, এই টপিকটা তোমাদের ভালো লাগে বা চ্যানেলটা তোমাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটা অবশ্যই শেয়ার করো, যাতে সবার কাছে তোমাদের মধ্যে যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের কাছে তোমার এই ভিডিওটা পৌঁছে যেতে পারে এবং তারা এখান থেকে উপকৃত হয়। এটাই আমার উদ্দেশ্য। ওকে, তাহলে থাক, আজকে এখানেই শেষ করছি ক্লাসটা। ভালো থেকো, বাই।